গল্প যেথা রংধনু ওঠে, দ্বিতীয় ও শেষ পর্ব। আমি ফিরে তাকালাম বাবার দিকে। মাকে কল করব? এই কাজটা আমি কখনোই করি না, তাই একটু অদ্ভুত লাগছে। বাবা বোধহয় টের পেলেন কিছু, বললেন, কল করে বল মা, সে তোর জন্মদাত্রী। তোর জীবনের এই গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে তার প্রয়োজন আছে। তাছাড়া তোর যে বিয়ের বয়স হয়েছে এই কথা সেই বলেছে আমাকে, নয়তো আমি ভেবেছিলাম তোর বিয়ের বয়সই হয়নি। হা হা। শেষের কথাগুলো হালকাভাবে বললেন বাবা, তারপর হাসতে লাগলেন। আমি খানিকটা অপ্রতিভ হয়ে ফোন করলাম মাকে। আচ্ছা, আমি কি বলবো মাকে? আমার বিয়ে হবে একটু পর মা, তোমার দোয়া চাই? নাকি আজকে বিয়ে হচ্ছে আমার, তুমি চলে আসো মা? কোনটা? মনে মনে কথা সাজিয়ে নিতে নিতেই কল কেটে গেল। মা রিসিভ করলেন না। আমি আরও দুবার দিলাম, কল ঢুকছে না, সুইটস অফ বলছে। আমার মনে খটকা লেগে গেল। মার মোবাইল বন্ধ থাকবে কেন? উনি তো কখনোই এরকম করেন না। নাকি আমার উপর রাগ করে এমন করলেন? প্রথমবার তো কল ঢুকেছিল, কি হলো? বাবার প্রশ্নের বিপরীতে আমি কিছু বলতে পারলাম না। মনের খসখসানি নিয়ে ঘরে চলে এলাম। তৃণাপু কয়েকটা শপিং ব্যাগ বের করেছেন। বিছানায় একে একে সব ঢাললেন। একটা লাল বেনারসি দেখিয়ে আপু বললেন, এটা আমার ফুপিমার বিয়ের শাড়ি। তানজিমের খুব শখ ওর মায়ের শাড়িতে বউকে দেখবে। তুমি এটা পরবে? পুরনো হলেও এটার কন্ডিশন খুবই ভালো। আমার দাদাজান সেই আমলে ঢাকা থেকে সব কিনে দিয়েছিলেন মেয়েকে। কেন পরব না আপু? এটা ভালো লাগছে তো। আপু খুশি হলেন খুব। আমাকে সুন্দর করে শাড়িটা পরিয়ে সাজাতে বসে গেলেন। এর মধ্যে একবার দরজায় নখ হলো। আমি আগন্তুককে না দেখে বুঝে ফেললাম এটা তানজিম সরোয়ার। ত্রিনাপু জিজ্ঞেস করলেন, কে? ত্রিনা, তুই মৌসির কাছে বেরোতো, ওর সাথে কথা আছে। ত্রিনাপু আমার দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করলেন, কথা বলবে? আমি মাথা নাড়ালাম। কথা তথা বলতে ইচ্ছে করছে না। না আছে নসিবে, নায়ক সাহেব টের পাবে। আমার অসম্মতির যেন অপেক্ষায় ছিল আপু। সঙ্গে সঙ্গেই ভেঙে বললেন, এ, বললেই হলো বেরোলাম। তুই কে রে? যা ভাগ এখান থেকে। কে মানে? শোনো মহিলা, ওইটা আমার বউ। আমি কথা বলবো। তুই বিদায় হ। যত খুশি চেঁচা, পারলে শ্বশুরকে গিয়ে বিচার দে। আমি দরজা খুলব না। নায়ক সাহেব আরও কিছুক্ষণ দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করলেন। জোরাজুরি করলেন আমার সাথে কথা বলতে। ত্রিনাপু শুনলেই না। আমার বেশ মজা লাগলো। ঠিক হয়েছে। বাসায় আসবার আগে একবার বলেছিলেন বাছাধন, এবার বোঝো ঠেলা। কাজে এলেন সন্ধ্যার সময়। আমাকে ততক্ষণ পর্যন্ত বসিয়ে রেখে সাজিয়েছে আপু। মানে তার হাবভাব অনেকটা সাজ হয়েছে। এখন তুমি পুতুলের মতো বসে থাকবে, নড়াচড়া বন্ধ, আর আমি একটু পর পর সব ঠিকঠাক করে দেব। এই ধরনের। আমার খারাপ লাগেনি বসে থাকতে। একটা বই নিয়ে মনোযোগ করে পড়তে বসে গিয়েছিলাম। ত্রিনাপু অবাক হয়ে তাকিয়েছিলেন। একটু পরপর বলছিলেন, তুমি পড়ছো? মন বসছে তোমার? বসবে না কেন? আমি স্মিথ হাসলাম। উনি চোখ বড় বড় করে বললেন, টেনশন হচ্ছে না? একটু পর তোমার বিয়ে। বুকের ভেতর একটু কেমন কেমন করছে না? কোনো এক্সাইটমেন্ট? না তো, সব স্বাভাবিক। আমি হাসলাম। আপু বিস্মিত চোখে চেয়ে রইলেন। সত্যি তো, আমার টেনশন হচ্ছে না কেন? বিয়ের মতো বিষয় নিয়েও আমার খুব একটা কিছু মনে হচ্ছে না কেন? বিয়েটা খুব সাধারণভাবেই হলো। আমি কবুল বললাম আমার ঘরে বসে। বাবা অবশ্য আমার পাশে বসেছিলেন। নায়ক সাহেব কবুল বললেন বসার ঘরে। কবুল শব্দের স্বীকারোক্তি 2টা স্বাক্ষর আর 2,01,000 টাকা দেনমোহর নগদ উসুলে আমার বিয়ে হয়ে গেল নায়ক তানজিম সরোয়ারের সাথে। অফিসিয়ালি আমি মাস্তুরা রহমান মৌসি থেকে হয়ে গেলাম মাস্তুরা সরোয়ার। 3 বর্ণের কবুল শব্দটা কত ছোট, অথচ কি শক্তিশালী! এক মুহূর্তে মানুষের পরিচয় বদলে দেয়। বিয়ে পড়ানো হলে মাওলানা সাহেব নব দম্পতির জন্য দীর্ঘ এক দোয়া করলেন। দোয়া শেষ হতেই ত্রিনাপু আমার হাত ধরলেন। তোমাকে অনেক অনেক শুভ কামনা মৌসি। আমার ভাইটাকে যত্নে রেখো। এখন থেকে তুমি ছাড়া ওর আর কোনো প্রকৃত আপন মানুষ নেই। আল্লাহ তোমাদের সুখে রাখুন। আমি চুপ করে মাথা নাড়ালাম কেবল। ও ঘর থেকে মামি শাশুড়ি এলেন। বইয়ের মুখটাকে তুই আজ দেখতে দিবি না ত্রিনা? তখন থেকে ওটকে আটকে বসে আছিস। দেখি, দরজাটা খোলতো। খুলছি, থামো। ত্রিনাপু দরজা খুলে দিতেই ছুটলেন। মামি এসে আমার ঘোমটা তুলে মুখটা দেখলেন। থুতনি ছুঁয়ে বললেন, খুব সুন্দর লাগছে। পরপরই হাতে গুজে দিলেন কয়েকটা নোট। শুনেছিলাম নতুন বইয়ের মুখ দেখলে নাকি উপহার দেওয়ার রেওয়াজ আছে।
তারপর আমাকে ধরে বসার ঘরে নিয়ে এলেন। নায়ক সাহেবের পাশে বসালেন। মিষ্টি খাওয়ান হলো। দুলাভাই কিছু ছবি তুললেন আমাদের। আমি বসিসি থেকে হাদারামটা উসখুস করছে, বারবার মুখের দিকে তাকাচ্ছে। কিছু বলবে? তো বলুক। এত শরম নিয়ে সিনেমার নায়িকাদের সামনে সিন করে কিভাবে? আমি মনে মনে বিরক্ত হলাম। ব্যাটা গর্ধব। এক ফাঁকে সবাই একটু অমনোযোগী হতেই হাদাটা আমার হাত চেপে ধরল। গলার স্বরে খাদে নামিয়ে বলল, এভাবে হঠাৎ করে সব করলাম বলে আপনি রাগ করেননি তো মৌসি? আপনাকে ফোন করেছিলাম, ফোনটা বন্ধ দেখে ভাবলাম আপনি আর রাজি হবেন না, তাই আমতা আমতা করতে লাগলো। আমি ঘোমটার আড়ালে ঠোঁট বাঁকিয়ে হাসলাম। ঝট করে হাতটা ছাড়িয়ে নিয়ে দুহাত কোলের ওপর গুটিয়ে বসে রইলাম। কত সাহস! আরেকবার হাতটা ধরুক তো দেখি। বিয়ের পর্ব শেষ, এখন বিয়ে খাওয়া বাকি। মামা বিরিয়ানি কিনতে আনতে লোক পাঠাবেন। বাবা ফট করে বলে বসলেন, আরে বাসায় কাচ্চি রান্না করা আছে তো। মৌসি একদম বিয়ের ভোজি রেঁধেছে। আমরা এতগুলো মানুষ কি হবে? না হয়ে যাবে কোথায়? অনেকগুলো বানিয়েছে। কি মৌসি, হবে না? বাবা তাকালেন আমার দিকে। আমি ঘোমটার ভেতর থেকে মাথা নাড়ালাম। 3 বেলা রেঁধেছি, হয়ে যাওয়ার কথা। কিন্তু একটু লজ্জাও হলো। বাবার তখনকার কথাটাই কি সত্যি হয়ে যাচ্ছে? আমার শ্বশুরবাড়ির সবাই রান্না খেয়ে খুব প্রশংসা করলেন। ত্রিনাপুকে সবচেয়ে আনন্দিত দেখালো। একবার তো বলেই ফেললেন, দেখেছ কেমন দুর্দান্ত মেয়ে খুঁজে বের করেছি। তোমরা পেতে এরকম 100 মেয়ে খুঁজে, তাও তো আমার দাম নেই। হো, ভাগ্যে থাকলে জোড়া এমনি মিলে যায়। মামি বলতে ত্রিনাপু মুখ ফুলালেন। হ্যাঁ, এখন তো বলবাই। বাকি সবাই হেসে ফেলল। রাত 11টার দিকে মামা বাড়ি ফিরে যাওয়ার তাড়া দিলেন। অনেক গল্প হয়েছে, এখন বাড়ি ফেরার পালা। উনি অবশ্য তানজিমকে থাকতে বাবার কাছে মত চাইলেন। বাবাও দেখলাম রাজি। তানজিম আমার দিকে তাকিয়ে রইল অনুমতির জন্য। আমি কিছু বললাম না। মামি বললেন, না না না, বউ এখনই পুরনো করা যাবে না, নতুন থাকুক। তাছাড়া কাল সকালে তোর ফ্লাইট আছে, ঢাকা যাবে না, ভোরবেলা সৈয়দপুর যেতে হবে না। মামির কথায় বাকিরা সায় দিলেন। মামা সবাইকে উঠতে বললেন। এ পর্যায়ে প্রথম বারের মতো মুখ খুলেন নায়ক মহাশয়। মামি, তোমরা এগো, আমি একটু মৌসির সঙ্গে কথা বলে আসছি বলে আমার দিকে ইশারা করলেন তার সাথে আসার জন্য। ত্রিনাপু পাশে দাঁড়িয়েছিলেন আমার। বাঁ হাতে চিমটি দিয়ে ফিসফিস করে বললেন, যাও ভাবি সাহেবা। আমার ঘরের বেলকনিতে দাঁড়িয়ে কথা হলো আমাদের। তানজিম সাহেব তার প্যান্টের পকেট থেকে একটা ছোট বক্স বের করলেন। বক্সে একটা আংটি বের করে বললেন, আমার ফার্স্ট ইনকামের টাকায় কেনা, খুব বেশি দামি নয়, কিন্তু এর সাথে একটা আবেগ মিশে আছে। এটা কিন্তু কোনো ব্যক্তির জন্য নয়, আমার বইয়ের জন্যই। আপনি তো বলেছিলেন বিয়ে করবেন না? চোখ তুলে তাকাতেই দুজনের চোখাচোখি হলো। উনি হাসলেন। যখন বিয়ে করতে চাইতাম তখনকার কিনা। আমিও ঠোঁটে হাসি রাখলাম। মানুষের অতীত থাকতেই পারে, সেটা নিয়ে ঘাটাঘাটি করার কিছু নেই। তাতে সন্দেহের সৃষ্টি হয়, খামাখা অশান্তি করে কি। আমি হাত বাড়ি দিতেই অনামিকা আঙ্গুলে পরিয়ে দিলেন আংটিটা। তারকা আকৃতির ছোট ছোট 3টে হিরে চকচক করছে। নিজের হাতের দিকে অপলক চেয়ে আমি বললাম, শুভ বিবাহ মৌসি, শুভ বৈরাগ্য মুক্তি। তানজিম হুট করে আমার হাত ধরলেন। দুহাত নিজের মুঠোয় নিয়ে একদম নিচু স্বরে বললেন, আমি আজ থেকে যাই মৌসি, একদম ভদ্র ছেলের মতো থাকব, প্রমিস। বলে আমার মুখের দিকে চেয়ে রইলেন। আমি গম্ভীর মুখে বললাম, না, আপনার সাথে থাকতে ইচ্ছে করছে না এখন, পরে ভেবে দেখব। এখন যান দেখি আপনি, আমি ঘুমাবো। নায়ক সাহেব চূড়ান্ত অসহায় ভঙ্গিতে তাকালেন। আমি পাত্তা দিলাম না। বেচারা কিছুক্ষণ কাচুমাচু করতে করতে একসময় বেরিয়ে গেল। আমি আর তাদের বিদায় দিতে গেলাম না, দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে খাবারটা খেয়ে দেখি বাবা ব্যাগপত্র নিয়ে তৈরি। কাল মেয়ে বিয়ে দিয়ে আসতে নিয়ে সাজেক ট্যুরে যাবেন। বাবার কি দুর্দান্ত বিবেচনা! আমি শ্বাস ফেলে বললাম, এখনই যাবে নাকি? হুঁ। 11টায় বাস কামারপাড়া থেকে, তার আগে অফিসে যাই। তোর মামুন আঙ্কেলকে গিয়ে বলি তার যাওয়া হচ্ছে না। বাবার মুখটা হাসি হাসি। আমি বললাম, আঙ্কেল গেলে কি সমস্যা? দুজনেই যাও। ও গেলে অফিস সামলাবে কে? বাদ দে এসব। তুই বাসায় থাকবি? এক মুহূর্ত ভেবে বললাম, তুমি গেলে থেকে কি করব? ম্যাচে চলে যাব। আচ্ছা।
বাবা আলমারি থেকে কাপড় বাছতে লাগলেন। শার্ট প্যান্ট বের করে রাখলেন। আমি তখনও দাঁড়িয়ে আছি দেখে বললেন, কিছু বলবি? মাকে কল করেছিলে? বলেছ মোবাইল বন্ধ। কি যে হলো? বাবাকে চিন্তিত দেখালো। আমি ভেতরে ভেতরে নিজের কাছে নিজেই ছোট হয়ে গেলাম। মা সেদিনের বিষয়টা নিশ্চয়ই ভুলতে পারেনি। কষ্ট পেয়েছেন। উনি খুব সিরিয়াস ধরনের মানুষ। এর আগেও প্রায় টুকটাক কথাতে মনে কষ্ট পেতেন। অনেকদিন কোনো খোঁজ নিতেন না। পরে আবার কল করতেন। আমি অবশ্য কখনো এগুলো নিয়ে ঘাটাইনি। না নিজে থেকে কল করেছি। কিন্তু এবারে ব্যাপারটা ভিন্ন। অদ্ভুত লাগছে আমার। আমি কি একবার মার বাসায় যাব? আমার কথায় বাবা খানিকটা অবাক হলেন। যেন ভূতের মুখে রাম নাম শুনছেন। পরক্ষণেই হেসে বললেন, যেতে চাইছি যা, আমাকে বলার কি? তোর মা নয় সে? বিকেলবেলায় আমি ডিসির মোড়ে মার বাসায় গেলাম। মা ব্যাংকে চাকরি করে। সকালে আসলে দেখা পাওয়ার কথাই নেই। তাই বিকেলবেলা এলাম। আজও দরজা খুলে দিল তন্ময়। কিন্তু সেদিনের মতো আজ চুপ করে ভেতরে চলে গেল না। বরং আমাকে দেখে গম্ভীর হলো চেহারা। বলল, তুমি এখানে? আমাদের বাড়ি কেন এসেছো? আমি জানি ওরা দুই ভাই বোনের কেউ আমাকে পছন্দ করে না, করবার কথাও নয়। কিন্তু এভাবে বলতে দেখে আমি বিরক্ত হলাম। বলতে ইচ্ছে হলো, তোমার বাড়ি তো আসিনি, আমার মায়ের সাথে দেখা করতে এসেছি। কিন্তু বললাম না। যে দাবি একবার ছেড়ে দেওয়া যায়, তা আবার চাইতে যাওয়াটা পাগলামি বই কিছু নয়। শান্ত মুখে বললাম, মা কোথায়? বলো, আমি দেখা করতে এসেছি। তন্ময় কিছু বলবে তার আগে ওর পেছন থেকে কারো কণ্ঠ শোনা গেল। কে এসেছে তন্ময়? তন্ময় ফিরে তাকাতেই লোকটাকে দেখলাম আমি। অপরিচিত মুখ। তার থেকে চোখ সরিয়ে আমার দিকে চেয়ে তন্ময় কেমন চিবিয়ে চিবিয়ে বলল, মৌসি এসেছে, আমার মায়ের এক্স মেয়ে। আমার হঠাৎ অদ্ভুত এক অনুভূতি হলো। আমার প্রতি এই ছেলের এত রাগ, অথচ আমি ওর কোনো ক্ষতিই করিনি। লোকটা এসে তন্ময়ের পাশে দাঁড়ালো। আমাকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আপু। আমি ইমরান, মোহনার হাজবেন্ড। আম্মা আসলে একটু অসুস্থ। গতকাল বিকেলেই ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মার ডেঙ্গু ধরা পড়েছে। লক্ষণ আগে থেকেই ছিল। কদিন ধরে অসুস্থ ছিলেন। কিছু করতে গেলেই মাথা ঝিমঝিম করত। লালচে র্যাশ উঠেছিল গায়ে। তবুও মা খেয়াল করেনি। পরশু রাত থেকে জ্বর। তারপর কাল সারাদিন বমি করার পর বিকেলে হাসপাতালে ভর্তি করেছে। ইমরান আমাকে বলল সব। মার অসুস্থতার খবর শুনে আমি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া হলো না। কিং কর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম রাস্তায়। আমার এখন কি করা উচিত? হাসপাতালে যাব? গত ২০ বছরে মা বহুবার অসুস্থ হয়েছেন। একবার জন্ডিস হয়ে বিছানায় পড়েছিলেন অনেক দিন। হাসপাতালে কখনো ভর্তি হননি। আমাকে কেউ খবর দেয়নি। দেবার চেষ্টা করলে হয়তো আমার নাগাল পায়নি। তবে ছোট খালা আমাকে সবসময় খবর দেন। আমাকে কখনো জানতে চাইতে হয়তো না, উনি নিজেই বলেন। ছোট খালা জানেন না মায়ের অসুস্থতার কথা? আমি ছোট খালার নাম্বার ডায়াল করলাম। রিং হওয়ার সঙ্গে সঙ্গে রিসিভ হলো। হ্যাঁ মৌসি, ভালো করেছিস কল করে। না হলে আমি দিলে তো ধরিসই না। শুনলাম তুই বিয়ে করেছিস। তোর বাপটা কি রে, বলা নেই কহ নেই, ধরে বিয়ে পড়ে দিল। জামাই নাকি সিনেমার হিরো, আবার আসল না নকল হিরো? খোঁজ নিয়েছিস তো? আমাদের তো জানালিও না। খালামাদের বাবা মেয়ে দুজনের ওপরে খ্যাপা। সুযোগ পেলেই তিনি আমাদের বিনা সাবানে ধুয়ে দেন। তারপরে তিনি একমাত্র মানুষ যার সাথে আমার খাতির ভালো। না হলে আমার দাদা কিংবা নানার বাড়ি কারো সঙ্গে আমার তেমন খাতির তো দূর, যোগাযোগও নেই। তাই খালার কথার বিপরীতে কিছু বলার সুযোগ পেলাম না। খালা ফের শুরু করলেন, ঠিক আছে, জানাসনি তাতে কিছু মনে করিনি। তোদের আচরণই এমন। যাই হোক, আসল কথা শোন। আলিয়া বোর ডেঙ্গু হয়েছে। শুনেছিস কি? শোনার তো কথা না। তোদের বাপ বেটির হদিস কেউ পায় না। খালা বোধহয় হাঁটতে হাঁটতে কথা বলছিলেন। শব্দ হচ্ছিল আশেপাশে। আমি জানালাম, শুনেছি খালা, ডিসির মোড় গিয়েছিলাম। মোহনার স্বামী বলল, ও, এখন কি করবি? আসবি না দেখতে? তোর মা হয় কিন্তু। আমি জবাব না দিয়ে বললাম, তুমি কোথায়? হাসপাতালে গিয়েছিলে? গিয়েছি কি আবার? আমি তো দুপুর থেকে হাসপাতালে আছি। শোন, চলে আয় তুই। মেডিকেলে এসে ডেঙ্গু ওয়ার্ডে আয়। কেবিন পাইনি, জেনারেল বেড। ওয়ার্ডে ঢুকেই দেখতে পাবি আমাদের। এখন রাখছি আমি।
খালা আমাকে পুরো ঠিকানা দিয়ে কল কেটে দিলেন। আমার পক্ষ থেকে কিছু শুনবার প্রয়োজন বোধ করলেন না। আমার খুব অদ্ভুত লাগতে শুরু করলো। মার অসুস্থতার খবর কি আমার উপর প্রভাব ফেলছে? গলির ভিতর রিকশা পাওয়ার কথা নয়। তবুও কিছুক্ষণ অপেক্ষা করলাম। আমার হাঁটতে ভালো লাগছিল না, কিন্তু বেশ কিছু সময় পর বুঝলাম মরে যেতে হবে। অনেকটা দ্বিধাগ্রস্তের ন্যায় হেঁটে হেঁটে মোড় পর্যন্ত এলাম। রাস্তায় অসংখ্য রিকশা যাচ্ছে। হাত দেখিয়ে একজনকে থামালাম। রিকশাওয়ালা মামা রংপুর মেডিকেলের আউটডোর গেটে নামিয়ে দিয়ে গেলেন আমায়। হাসপাতালে আজ অনেক ভিড়। আমি দু একজনকে জিজ্ঞেস করে ডেঙ্গুর ওয়ার্ড খুঁজে বের করলাম। ওয়ার্ডের অসম্ভব ভিড়। ভেতরে বেড পানিয়ে এমন অনেকেই মেঝেতে পাটি পেতে শুয়ে আছে। বারান্দাটা ভর্তি এরকম মানুষ দিয়ে। আমি জানালা দিয়ে মাকে দেখতে পেলাম। দরজার পাশে বেডটায় মার, কিন্তু আশেপাশে খালা নেই। মশিউর আঙ্কেল আর মোহনা বসে আছে। মোহনার হাতে একটা ডাব, তাতে স্ট্রং ডুবিয়ে ডাবের পানি খাচ্ছেন মা। তার হয়তো ধরতে কষ্ট হচ্ছে, তাই ডাবটা মোহনা ধরে রেখেছে। মার মাথার কাছাকাছি টুল নিয়ে বসে আছেন মশিউর আঙ্কেল। তিনজনেই কি যেন বলাবলি করে হাসছিলেন। হঠাৎ এই দৃশ্যটা দেখে আমি থমকে গেলাম। জানি না কেন আমার খুব মন খারাপ হলো। মনে হতে লাগলো এই সুন্দর পারিবারিক দৃশ্যে আমার উপস্থিতি অযাচিত। আমি দুপায়ে পিছিয়ে দেয়ালের আড়ালে লুকিয়ে দাঁড়ালাম। এক দৃষ্টিতে চেয়ে রইলাম মার মুখের দিকে। ফ্যাকাশে মলিন মুখটাতে এখন হাসি সুন্দর দেখাচ্ছে তাকে। হাসপাতাল থেকে ফিরে আসায় ঢুকবার মুহূর্তে আমার ফোনটা বেজে উঠল। মা কল করেছে। আমি ভেবেছিলাম রিসিভ করব না, এভাবেই রেখে দেব। কি ভেবে যেন রিসিভ করে ফেললাম। কল করেছিলে মৌসি? মোবাইলে চার্জ ছিল না, বন্ধ হয়ে পড়েছিল, খেয়ালই করিনি। কেমন আছো? আমার কথা বলতে ইচ্ছে করছিল না, তবুও বললাম আমি ভালো আছি। তুমি কেমন আছো? মা একটু হাসলেন। ভালো আছি আমি। আরিফা বলল, তোমার বাবা নাকি তোমার বিয়ে দিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত আমার মেয়েটার বিয়ে হয়েই গেল, তাই না? আমার খুব ভালো লাগছে মা। তোমার জন্য অনেক দোয়া করি, তুমি সুখী হবে। এত সব কথার মাঝে মা নিজের অসুস্থতার কথা একবারও তুললেন না, বরং আমাকে উপদেশ দিতে লাগলেন। বিয়ের পর আমার কি করা উচিত, কি করা উচিত নয়, সব বলতে লাগলেন। আমি চুপচাপ শুনে গেলাম। এক সময় স্বর নামিয়ে জিজ্ঞেস করলাম, তুমি ভালো আছো মা? তোমার কিছু হয়নি তো? মা হাসলেন। সারাদিন বাড়ি বসে থাকি, আমার আবার কি হবে? একদম ঠিকঠাক আছি। মা কি পণ করেছেন আমার কাছে কিছু স্বীকার করবেন না? আমার মন খারাপ হলো, কিন্তু আর ঘাটালাম না। বললাম, অফিস থেকে ছুটি নিয়েছো? বাড়িতে কেন? ছুটি কেন নেব? চাকরি ছেড়ে দিয়েছি জানো না তুমি? মা হেসে বলে উঠলেন। আমি চমকে উঠলাম। চাকরি ছেড়ে দিয়েছো? কবে? অনেক দিন তো হলো। তুমি জানো না? 6 মাস তো হবেই। মার মতো ক্যারিয়ার ওরিয়েন্টে একজন মহিলা চাকরি ছাড়বেন কেন? ওই চাকরিটা যে তার কত প্রিয় সেটা কেউ না জানলে তো আমি জানি। অবাক হলাম। না তো, কেন? কি হয়েছিল? মার কণ্ঠস্বর পাল্টে গেল হঠাৎই। একটু বেখেয়ালি শোনালো কথা। কিছুই না। হঠাৎ মনে হলো চাকরির আর প্রয়োজন নেই। ছেলেমেয়েকে মানুষ করতে না পারলে চাকরি দিয়ে কী হবে বলো? জানি না কেন আমার হঠাৎ করেই খুব কান্না পেয়ে গেল। মা আর আমার মা নয়। তাকে নিয়ে আমি কখনো ভাবিনি। স্বেচ্ছায় ত্যাগ করে বাবার হাত ধরেছি, কোনোদিন খোঁজ নেনি। কিন্তু তারপরও মনের ছেলে মানুষই ভাবনা, মা কেন আমাকে নিয়ে ভাবেননি? তন্ময় মোহনার জন্য চাকরি ছাড়তে পারেন, আমার জন্য বাবার সঙ্গে থাকতেন না কেন? আমি জানি এই স্থলে আমার এই ভাবনা বোকার মতো শোনায়, কিন্তু আমার মন তো মানে না কিছু। কান্না আটকাতে গিয়ে আমি কথা বলতে পারছিলাম না, ফোঁপাচ্ছিলাম। মা বোধহয় শুনলেন, চমকে উঠলেন। মৌসি, কি হয়েছে? আমি উত্তর না দিয়ে কল কেটে দিলাম। সকালবেলা ঘুম ভাঙল মোবাইলের শব্দে। কানের কাছে বিপ বিপ করে ভাইব্রেশন হচ্ছে। আমার ঘুম এমনই, হালকা আওয়াজ পেলেই উঠে পড়ি। ফোনটা হাতে নিলাম। নায়ক সাহেব কল করেছেন। গতকালও কল করেছিলেন 4 বার, আমি ধরতে পারিনি। সেই জন্য কি আমাকে কথা শোনাবে? অসম্ভব নয়। মনে মনে একটা প্রস্তুতি নিয়ে রিসিভ করতেই শুনলাম, মৌসি, আপনি ঠিক আছেন? গলার স্বর শুনিয়ে আমি ভড়কে গেলাম। এমনভাবে বলার তো কথা নয়। থতমত খেয়ে বললাম, জি। আপনি? আমার কথা ছাড়ুন। আপনার কি হয়েছে? কাল এতবার ফোন করলাম, ধরলেন না। আপনার বাবাকেও কল দিয়েছিলাম, উনিও ধরেননি। জানেন আমি কি টেনশনে ছিলাম? অভিযোগ নয়,
অনুযোগ। আমার ঠোঁটে হাসি চলে এলো হঠাৎই। এই সামান্য কারণে এত অস্থির হয় কেউ? আমি হাসছি টের পেতেই হাদারামটা বিভ্রান্ত হয়ে বলল, আপনি হাসছেন? আমার চিন্তা শুনে আপনি হাসছেন? আমি এবার জোরেই হেসে উঠলাম। কথার ফাঁকে চা বসিয়ে দিলাম চুলায়। রুটির আটা মেখে নিলাম। আজ রুটি বানাতে ইচ্ছে করছে না, একটা চিতই বানিয়ে চায়ের সাথে গিলে ফেলব। তারপর বাসা তালা দিয়ে মেসে চলে যাব। নায়ক সাহেব তেমন কথা বলছে না, কিন্তু মোবাইলটা রাখতেও দিচ্ছে না। বলছে, থাকুক, আপনি কাজ করেন, আমি শুনি। আরে বাবা, কি শুনবেন আপনি? রান্নার থালা বাসনে ঠোকাঠুকিতে যে ঠনঠন হয়, সেটা শুনবেন? মহাশয় হাসলেন কেবল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি থাইল্যান্ড যাবেন কবে? দেরি হবে, নায়িকার ভিসায় সমস্যা হয়েছে। আপাতত গাজীপুরে যাচ্ছি শুটিংয়ের জন্য, কয়েকদিন থাকবো ওখানেই। আচ্ছা মৌসি, আপনার দেশে ঘুরতে বেশি ভালো লাগে না বিদেশে? না মানে, আমরা যদি কখনো একসাথে ঘুরতে যাই। আমার লজ্জা পাওয়ার কথা নয়, কিন্তু লজ্জা লাগতে শুরু করলো। হাদাটা কিসের ইঙ্গিত দিচ্ছে? যত হাদা ভেবেছি তত নয়। ত্রিনাপু ঠিকই বলেছে। স্বাভাবিক গলায় বললাম, কোথাও না, আমার বাসায় ভালো লাগে তাই। তাহলে আমার বাসায় কবে আসছেন? তাজিমের সাথে কথা বলার পরপরই বাসার ডোলবেল বেজে উঠল। আমি উঠে এসে দরজা খুলে দেখি ত্রিনাপু। আমাকে দেখে জড়িয়ে ধরে বললেন, কেমন আছো ভাবি? এত সকাল সকাল আপুকে দেখে আমি একটু অপ্রস্তুত হলাম। নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, এই তো আপনি, হঠাৎ এত সকালে? আর বলো না, তোমার পাগলটা তো আমাদের পাগল বানিয়ে দিচ্ছে। তুমি নাকি ওর ফোন ধরনি, আঙ্কেলকেও কল করেছিল, কারো পাত্তা না পেয়ে আমাকে বলছে যা দেখে আয়, তাও কাল রাত 11টায়। অত রাতে কারো বাসায় যাওয়া যায় বলো? নায়ক সাহেবের কীর্তি শুনে আমি হাসলাম মনে মনে। একটা কল রিসিভ নিয়ে এত কিছু, আগে জানলে ফোনটা কাজ ছাড়াই করতাম না। গলায় মালা বেঁধে নিয়ে বেরোতাম। ত্রিনাবু কিছুক্ষণ গল্প করে চলে গেলেন। দুপুরে খেয়ে যেতে বললাম, উনি রাজি হলেন না। বিকেলে বাসে রাজশাহী ফিরবেন ওনারা। আপুর শ্বশুরবাড়ি ওখানেই। জিনিসপত্র গোছগাছের ব্যাপার আছে না। বাসা তালা দিয়ে মেসে যাবার জন্য রিকশায় উঠেছি। ছোট খালা কল করলেন। ধরতে শুরু করলেন হুমকি ধামকি। তোকে কাল বললাম না বাবুকে দেখে যা? কথা শুনিস না কেন? হ্যাঁ, ফোন করলে পাওয়া যায় না, কথা বললে শুনিস না, এত তেরামি কিসের? ছোট খালার কথার পৃষ্ঠে কি বলা যায় আমি ভেবে পেলাম না। মা যে আমার কাছে স্বীকার করেননি তিনি অসুস্থ, এরপর কি সেখানে যাওয়াটা ঠিক হবে? অথচ তিনি একবার বললে আমি চলে যেতাম। মিনমিন করে সে কথা বললেই খালামণি রেগে গেলেন। মারব এক থাপ্পড়। বলিনি জন্য তোর আসা যাবে না? শোন মৌসি, আমাকে জেদ দেখাবি না। তোদের মা বেটি দুজনেই জেদখোর। তোর মা জেদ করে বলল না বলে তুই জেদ দেখাবি? ফাজিল কোথাকার! কিন্তু খালা, কিন্তু করলে সত্যি থাপ্পড় খাবি তুই। আমি ডেকেছি, তুই আসবি। যথেষ্ট হয়েছে তোদের দুজনের নাটকবাজি। একজন নিজে বলবে না অসুস্থতার কথা, আবার আমার কাছে বলবে মেয়েটাকে দেখতে ইচ্ছে করছে। আরেকজনকে বললে আবার অজুহাত দেখাবে। তোর অজুহাতের গল্লিমারি আমি। খালা সত্যিই খুব রেগে গিয়েছেন। আমি বাধ্য হয়ে মামাকে রিকশা ঘোরাতে বললাম, যেতে হবে না মেসে, আগে মার সাথে দেখা করে আসি। মা আমাকে দেখে খুব খুশি হলেন। গতদিন তিনি যে আমাকে নিজে কিছু বলেননি, এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কিংবা আমি বা কিভাবে জানলাম ওনার অসুস্থতার কথা, সেও জিজ্ঞেস করলেন না। কেবল আমাকে দেখে আদর করে পাশে বসালেন। টেবিল থেকে আঙ্গুর বের করে খেতে দিলেন। আঙ্গুর আমার ছোটবেলা থেকেই পছন্দ। আমার হঠাৎ খুব কান্না পেল। ইচ্ছে করল মাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকি, কিন্তু করা হলো না। আমি জানি সবাই আমাকে বাবার জেরক্স কপি বললেও আমার মধ্যে মার বৈশিষ্ট্য বিদ্যমান। আল্লাহ আমাকে এই দুজনের মিশ্র গুণ দিয়েই বানিয়েছেন। তাই আমি মার মতো রাগ করতে পারি, মনে মনে অভিমান করে চুপ করে থাকতে পারি, যেন অপরপক্ষ কখনো বুঝতে না পারে আমি অভিমান করেছি। কিন্তু তারপরে আবার আমি আশা করি না বললে অপরপক্ষের মানুষটা বুঝুক, এসে রাগ ভাঙাক, একটু আদর করুক। কিন্তু কেউ এটা বোঝে না। যেমন আমরা মা মেয়ে দুজন দুজনকে বুঝি না। মার অসুস্থতার অজুহাতেই হোক অন্য কোনো কারণে হোক, আমার আর মেসে ফেরা হলো না। হাসপাতাল থেকে বেরোনোর পর ছোট খালা করা হুমকি দিলেন, রোজে সে মাকে দেখে যেতে হবে।
সকালের দিকে এলে মশিউর আঙ্কেল কিংবা মোহনা থাকবে না, তাই ওই সময়টাই আমার জন্য বেঁধে দিলেন তিনি। আমার যেতে অসুবিধে ছিল না। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মায়ের সঙ্গে গল্প করতে ভালোই লাগে। মাকে আমার মা কিংবা বাবার প্রাক্তন স্ত্রী হিসেবে না না দেখে একজন নারী হিসেবে দেখলে বেশ চমৎকার মহিলা মনে হয়। অন্যান্য প্রতিভাময় শিক্ষা জীবন, যৌবনের চোখ ধারানো রূপসী তরুণী, প্রগতিশীল চিন্তাভাবনার আধুনিকা নারী, রান্নাবান্না থেকে ঘরকন্যা, সবকিছুতে মার ব্যক্তিত্বের আভা জাজ্জল্যমান। এত সব গল্প কোনোদিন করবার সুযোগ হয়নি আমাদের। মার অসুস্থতা যেন এই সুযোগটা দিয়েছে আমাকে। এজন্য হয়তো লোকে বলে সব মন্দেরও কিছু ভালো থাকে। প্রতিদিন সকালবেলা নাস্তা খেয়ে মার কাছে চলে যাওয়া একটা নতুন রুটিন হয়েছে আমার। 10টা থেকে 11টা এই 1 ঘন্টা আমরা একসঙ্গে থাকি। কখনো কখনো তো 12টাও বেজে যায়। তবে 11:30 পার হলে আমার আর ওখানে থাকতে ইচ্ছে করে না। মনের ছটফটানি শুরু হয় বেরিয়ে আসার জন্য। কারণ ওই সময়টায় মোহনা আমার জন্য দুপুরের খাবার নিয়ে আসে। সঙ্গে কখনো কখনো তন্ময়ও থাকে। আর আমি চাই না ওদের মুখোমুখি হতে। একটা বৃথা কষ্ট পেতে ইচ্ছে করে না আর। মাও বোঝেন আসলে। 11:30 বাজলেই হেসে হেসে বলেন, এখন তো তোমার ট্রেন ছুটে যাবে, না গেলে আবার অন্য ট্রেনের সাথে সংঘর্ষ বেজে যাবে। তার চেয়ে এখন তুমি যাও। আমি বুঝি মা আমাকে যেতে দিতে চান না, কিন্তু আটকাতেও পারেন না। একটা অদ্ভুত সম্পর্কের সমীকরণে আমরা জড়িয়ে গেছি। মোহনা আমার বোন, কিন্তু বোন নয়। মা আমার মা, কিন্তু মা নয়। কি আজগুবি কথা, তাই না? তবে এত সবের গল্পের মাঝেও আমরা খুব সচেতনভাবে আমাদের অতীত এড়িয়ে যাই। কোনোভাবে ভুল করেও আমি মা বাবার প্রসঙ্গ তুলি না। মাও তোলেন না কখনো। যে ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে এখন ভেবে কি লাভ? অতীতে কি হয়েছিল, মার না বাবার দোষ ছিল, এসব এখন শুধুই অতীত। এগুলো নিয়ে কথা বললে হয়তো তিক্ততাই বাড়বে। সকাল সকাল পুডিং বানাতে বসে গেলাম আমি। মার এটা খুব পছন্দের ছিল। ছোটবেলায় মা প্রায় বানাতেন পুডিং। খুব সহজেই হয়ে যায়। তাই অফিস ফেরত মা চটপট বানিয়ে দিতেন। তারপর দুজন মিলে ভাগাভাগি করে খেতাম। বাবা পুডিং পছন্দ করতেন না তেমন। তাছাড়া মার এখন সহজে হজম হয়, শরীরে শক্তি দেয় এমন খাবার প্রয়োজন। ডেঙ্গুতে মুখের স্বাদও নষ্ট হয়ে গিয়েছে। এখন প্রিয় খাবার দেখলে হয়তো খেতে ইচ্ছে করবে। তাছাড়া আমি গুগল করে দেখেছি, পুডিং নরম তরল জাতীয়, তাই দুর্বল রোগীদের জন্য উপযুক্ত। চিনি কম করে দিয়ে দুধ ডিম মিশিয়ে পুডিংটা মায়ের রুচি বেরাবে। আমার কাজের মধ্যেই তানজিমের কল এলো। ইদানিং এই লোকের জন্য আমাকে ফোনটা সাথে নিয়ে ঘুরতে হয়। অবশ্য না নিয়েই বা কি করব? কোনো কারণে কল দিয়ে যদি না পায় তখন অস্থির হয়ে যায় একদম। বাবা বাড়ি নেই। তবুও সঙ্গে সঙ্গে বাবাকে কল করে বলেন মৌসির কি হয়েছে। ভাগ্য ভালো হলে বাবা রিসিভ করে, না থাকলে তো আরও বিধিগ্রস্তি অবস্থা। এ লোক আমার মামা শ্বশুর বাড়িতে ফোন করে বলে আমার বাড়ি এসে দেখে যেতে কি হয়েছে। প্রথম দিন তো ত্রিনাপু ছিলেন তাই বাঁচোয়া, নয়তো কি যে লজ্জার মুখে পড়তাম। ফোন রিসিভ করে বললাম, কি ব্যাপার, সকালবেলা কল দিলেন? শুটিং নেই আজ? সেটে রেডি হয়ে বসে আছি। কোস্টারের আসতে দেরি হচ্ছে, মেকআপ নিচ্ছেন। ও আচ্ছা, আপনি কি করছেন? থালা বাসনের টুংটাং শুনছি। রান্না করছেন? আপনার হাতের রান্না খুব ভালো মৌসি। সেদিনের কাচ্চিটা দুর্দান্ত ছিল। আমি তো ভাবতে পারিনি বইয়ের হাতের রান্না দিয়ে আমার বিয়ের ভোজ হবে। আমি লাজুক হাসলাম। এই লোকটা এত কথা জানে, অথচ শুরুতে এমন ভাব করেছি যেন কিচ্ছুটি বলতে পারে না। আমার একটা কথার জবাব দিতেই ঘেমে নিয়ে একাকার। বললাম, মায়ের জন্য পুডিং করছি। পুডিং আমারও খুব পছন্দের। আচ্ছা, ভালো কথা। মায়ের সাথে তো আমাদের দেখা হয়নি। শুনেছি অসুস্থ উনি। জি, ডেঙ্গু হয়েছে। হাসপাতালে ভর্তি। টুকটাক কথা হলো। তানজিম বাবা মায়ের ব্যাপারে বেশ সিরিয়াস। সুন্দর করে বলল মায়ের যত্ন নিতে, তার পাশে থেকে। আসলে লোকটা নিজের বাবা মাকে কাছে পায়নি তো, শূন্যতার সেই বোঝে যার অপূর্ণতা আছে। কিছুক্ষণ পরে নায়ক সাহেব হঠাৎ দুষ্টমির সুর তুললেন। মৌসি, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? শব্দটা শুনে ভ্রু কুঁচকে এলো আমার। তথাপি হেসে জানতে চাইলাম, তাই? ভালো তো। নায়ক সাহেব গাল ফুলালেন। শুধু ভালো? তুমি কি বলো তো? একবার জানতেও চাইলে না কি সারপ্রাইজ? এত নিরস কেন তুমি? আমি হাসলাম। জানতে চাইলে কি হবে? আপনি বলে দিবেন? বলে যদি দিবেন তবে সারপ্রাইজ হলো কি করে? তানজিম যুক্তির ধার ধরলেন না। রাগ রাগ কণ্ঠে বললেন,
আপনি সবসময় এমন করেন মৌসি। আমি বলি, অথবা না বলে আপনি তো আগ্রহ করে বলতেই পারতেন। কি সারপ্রাইজ! সবাই তো বলে। আমি যেন স্পষ্ট দেখতে পেলাম নায়ক সাহেবের অভিমান করা মুখটা। আমার হাসি পেল হঠাৎ। খিলখিল করে হেসে উঠে বললাম, আপনি তো নায়ক, তানজিম সাহেব। নায়িকার মতো করছেন কেন? তানজিম সাহেব খুব রেগে গেলেন। ফোন কাটবার আগে দাঁত কিরমির করে বললেন, আপনি একটা জাতা, রসকসহীন গণিত খাতা। আমি হেসে উঠলাম জোরে। বা, রাগ দেখাতে গিয়ে তো ভালো ছন্দ তৈরি করেছে হাদারাম। আমি হাসপাতালে গিয়ে মায়ের ওয়ার্ডে যখন পৌঁছলাম, তখন ডাক্তার রাউন্ডে এসেছেন, মার সঙ্গে কথা বলছেন। ঢুকতে দেখি কয়েকটা কথা কানে এলো আমার। মুহূর্তেই আমার শরীর স্থির হয়ে গেল। বিষয়ে আমি কথা বলতে ভুলে গেলাম। এসব কি বলছেন ডাক্তার? তার বিপরীতে মায়ের প্রত্যুত্তর আমাকে বিস্ময়ের চূড়ান্তে পৌঁছে দিল। আমার আর চিন্তা নেই ভাই। আমি কোনো কিছুই আর ভয় পাই না। সব দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। নিজে দেখে শুনে বিয়ে দিয়েছি মেয়ে দুটোর। ছেলেটাকে নিয়ে একটু চিন্তা আছে। ওর একটা গতি করতে পারলে ভালো হতো। কি আর করা যাবে? আল্লাপাক যদি চান এখনই আমাকে নিতে। এই জন্য মা আমার বিয়ের জন্য চাপ দিয়েছিলেন বাবাকে। বাকি কথা আর শোনার আগ্রহ রইল না। দিক বেদিক শূন্য। আমি একছুটে বেরিয়ে এলাম ওর থেকে। পাগলের মতো দৌড়াতে দৌড়াতে এসে থামলাম গোল চত্বরের সামনে। সিঁড়ি ভেঙে নামবার সময় একজন বয়স্ক মহিলার সঙ্গে ধাক্কা লেগেছে। উনি ভয়াবহ গালিগালাজ শুরু করেছিলেন। আমি পাত্তা না দিয়ে পালিয়ে এসেছি। দম আটকে আছি আমার। বড় বড় শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু অবাধ্য মন তাই কথা শুনে আমার বুকের হাহাকার সব অশ্রু হয়ে ঝরতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না কি করব, কার কাছে যাব। উন্মাদের মতো ব্যাগ হাতড়ে মোবাইল খুঁজে বের করলাম। ডায়লারে গিয়ে কল করলাম বাবাকে। রিং হচ্ছে। একবার, দুবার, তিনবার। বাবা ফোন রিসিভ করছেন না। নিজেকে এত অসহায় কোনোদিন লাগেনি আমার। কান্নাই আমার চোখের দৃষ্টি ঝাপসা, কিন্তু আশেপাশে সব কৌতূহলী চোখ একমনে দেখছি আমায়। ওদের গ্রাহ্য করবার মানসিকতা আমার নেই। আমি ক্লান্ত হয়ে ফোন রেখে দিতে গেলেই পঞ্চমবারে বাবা কলটা রিসিভ করলেন। মৌসি, এতবার কল দিয়েছিস কেন? কিছু হয়েছে? আমি কি বলবো ভেবে পেলাম না। মস্তিষ্ক যেন ফাঁকা হয়ে গেছে। শব্দ ভাণ্ডারে একটি উপযুক্ত শব্দ নেই। কোনো মতে উচ্চারণ করলাম, তুমি সব জানতে তাই না বাবা? সঙ্গে সঙ্গে আমি হাউমাউ করে কেঁদে ফেললাম। কি জানবো? কিসের কথা বলছিস মৌসি? বাবা যেন আমার কথা কিছু বুঝতে পারছে না। কথা বলতে গিয়ে আমার একটা খটকা লাগলো। বাবা সত্যি জানেন তো, নাকি পুরো ব্যাপারটাই মা সবার কাছ থেকে চেপে গিয়েছেন? কাঁদতে কাঁদতে বললাম, মায়ের ক্যান্সার হয়েছে বাবা। অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, ফাইনাল স্টেজ। তুমি কি জানতে? বাবা সহসা কথা বললেন না। কেমন যেন থমকে গেলেন। খানিকটা সময় পর নিষ্প্রাণ হয়ে জিজ্ঞেস করলেন, তোকে কে বলেছে এটা? তোর মা? কে বলেছে সেটা ইম্পর্টেন্ট নয় বাবা। তুমি আমাকে বলো, তুমি জানতে কিনা? কথাটা একটু জোরে বলে ফেললাম। আশেপাশের কয়েকজন ঘুরে তাকালো আমার দিকে। আমি তৎক্ষণাৎ নিজেকে সামনে নিলাম। বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানতাম। আলিয়া বলেছিল আমাকে। বলেছিল, অথচ তুমি আমাকে বলনি। আমার মা ব্লাড ক্যান্সারের লাস্ট স্টেজে আছে। আমি জানি না তিনি আর কতদিন বাঁচবে তার কোনো ঠিক নেই। এর মধ্যে তোমরা আমাকে বিয়ে দিয়ে দিলে। কিভাবে করতে পারলে এটা? কিভাবে করলে তোমরা আমার সাথে? রাগে আমার শরীর কাঁপছিল। চিৎকার করছিলাম খুব। বাবার কণ্ঠটাও অসহায় শোনালো, আমার কথাটা শোন মা, এত রাগ করিস না। আমি তো শুরু থেকেই জানতাম না, এটা বিশ্বাস কর। যখন জানলাম, তোকেই প্রথমে জানাতে চেয়েছি। এটা তো তোর হক, তাই না? মায়ের কথা মেয়ের কাছ থেকে কেন লুকোবো? কিন্তু তোর মা রাজি হলো না। নিষেধ করলো বারবার। মা কেন নিষেধ করবে? তার নিষেধ তুমি শুনবে কেন? আমার জানার কোনো অধিকার নেই। আমার মা আমার কেউ নয়। আমি আমি কি এতই? কান্নার দমকে কণ্ঠরোধ হয়ে আছি আমার। কথা এলোমেলো হয়ে যাচ্ছে। আমি কি বলবো বাবাকে? কি কৈফিয়ত চাইব? বাবা অস্থির হয়ে উঠলেন। কান্না করিস না মৌসি। আম্মু আমার, একটু চুপ কর। আমার কথা বিশ্বাস কর। আমি সত্যি জানতাম না শুরুতে। তোর মা আমাকে বলল মেয়ে বড় হয়েছে, বিয়ে দিচ্ছ না কেন? তানজিমকে ওই খুঁজে বের করেছিল।
তুই না বলতে পারিস ভেবে মামুনের কথা বলেছিলাম, কিন্তু তুই তো সাফ মানা করে দিলি। আমিও তখন ওকে বললাম, এখন এত প্রেশার দেওয়ার দরকার কি? ও শেষমেশ বলেছে আমাকে, এটা শুধু আলিয়া আর আমি ছাড়া কেউ জানতো না মা। ওর স্বামীও জানে না কিছু। আমি জানলে কি ক্ষতি হতো বাবা? কেন তোমরা আমাকে বললে না? কেন কেন কেন? আলিয়া নিষেধ করেছিল আমাকে। ও চায়নি এটা তুই জেনে যাস। তুই কষ্ট পাবি, আফসোস করবি, এটাও চায়নি। আজ যে জেনে নিলাম, এখন আফসোস করব না? এই আফসোস আমার গোটা জীবনকে শেষ করে দেবে না? বলো। আমি চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলাম। ওপাশ থেকে বাবা আরও কিছু বলতে চাইছিলেন, আমার শুনতে ইচ্ছে করল না। কল কেটে দিলাম। আমার চরিত্রের মধ্যে অযথা কৌতূহল, রাগ, মেজাজ দেখানোর ব্যাপারগুলো খুব কম। সে আমি হঠাৎ কিভাবে খেয়ে হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে বাবার সাথে চিৎকার করে কথা বললাম জানি না। কেবল প্রচণ্ড রাগে আমি বেরিয়ে গেলাম হাসপাতাল থেকে। ফিরবার পথে অনেকগুলো কল আসলে আমার ফোনে। বাবা একের পর এক কল করে যাচ্ছেন। আমি অতিষ্ঠ হয়ে ফোন সাইলেন্ট করে দিলাম। বাসায় ফিরে ব্যাগ থেকে ফোনটা বের করতে দেখলাম তানজিম কল করছেন। অন্য কেউ হলে রিসিভ করবার প্রশ্নই ওঠে না, কিন্তু এই লোক তানজিম। রিসিভ না হলেই আরেক কেলেঙ্কারি বাজাবে, যেন বুঝতে পারেন। এজন্যই কল কেটে দিলাম। কিন্তু হাদারাম বুঝলেন না। পরক্ষণে আবার কল কেটে দিল। এবার সহ্য হলো না। রিসিভ করে ধমকে উঠলাম, সমস্যা কি আপনার? দেখলেন কল কেটে দিয়েছি, আবার কেন কল করছেন? এত উতলা কিসের? বোঝেন আমি ব্যস্ত আছি, নাকি আমার কোনো ব্যক্তিগত কিছু থাকতে নেই? আমি শুধুই। আপনার কি হয়েছে মৌসি? এত রেগে আছেন কেন? কি হয়েছে? আমাকে কথা শেষ করতে না দিয়ে বলে উঠলেন তানজিম। আমার মাথায় তখন রীতিমতো আগুন জ্বলছে। চেঁচিয়ে উঠলাম, কিচ্ছু হয়নি, আপনি কল রাখেন তো। সঙ্গে সঙ্গেই কল কেটে মোবাইল বন্ধ করে ফেললাম। বাথরুমে গিয়ে ঝর্ণার নিচে মাথা পেতে দিলাম। চিকন চিকন জলধারার বৌদলতে মুহূর্তেই ভিজে উঠল আমার সারা গা। একটা শীতল ছোঁয়া অঙ্গ। শুয়ে যেতেই আরাম পেলাম, কিন্তু মাথা ঠান্ডা হলো না। আমার অসম্ভব রাগ হচ্ছে এখন। রাগটা নিজের ওপর না অন্য কারোর ওপর বুঝতে পারছি না। গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। সারা রাত আমার ঘুম হলো না। বিছানায় শুয়ে ছটফট করলাম আমি ঘুমের জন্য, অশান্ত মনটাকে একটু শান্ত করবার জন্য। কিন্তু ঘুমও বেইমানি করল। ফজরের নামাজ পড়ে বহুদিন পর আজ কোরআন নিয়ে বসলাম। স্কুলে আমার এক ধর্ম স্যার ছিলেন। উনি বলতেন, মন অশান্ত হলে কোরআন পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, নিশ্চয়ই ভালো ফল হবে। আজ আমার মনের শান্তির খুব প্রয়োজন। কোরআন পড়তে পড়তে আমি কিভাবে ঘুমিয়ে গিয়েছিলাম বলতে পারি না। একটা সুন্দর স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম কোনো এক দৈব বলে বাবা মায়ের ছাড়াছাড়িটা আটকে গেছে। আমি বড় হচ্ছি আমার বাবা মায়ের সঙ্গে। আমার ষষ্ঠ জন্মদিনে বাবা আমার জন্য সারপ্রাইজ আনবেন বলেছেন। আমি আর মা অধীর আগ্রহে বসে আছি বাবার জন্য। কিন্তু গভীর রাত হয়ে গেলেও বাবা এলেন না। অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে আমি ঘুমিয়ে গেছি মায়ের কোলে। আশ্চর্যের ব্যাপার, স্বপ্নের মধ্যে কি ঘুমানো যায় নাকি? এই স্থলে আমি নিজেই অবাক হয়ে গেলাম। কিন্তু আমার ঘুম ভাঙল সমুদ্রের গর্জনের শব্দে। আমি চোখ খুলে দেখলাম মা আমাকে নিয়ে সমুদ্রের তীরে বসে আছেন। আমি অবাক হয়ে বললাম, আমরা কোথায় মা? মা আমাকে জেগে উঠতে দেখে খুব খুশি হলেন। আমাকে উঠে পাশে বসিয়ে বললেন, আমরা কক্সবাজার এসেছি মৌসি সোনা। তোমার বাবা তোমাকে জন্মদিনে এটাই উপহার দিয়েছেন, বুঝেছ? আমি তাকালাম সামনে। বাবা দুহাতে দুটো ডাব কিনে আসছেন আমাদের দিকে। তার মুখ ভর্তি হাসি। মা তখন আমার কানে কানে ফিসফিস করে বললেন, তোমার বাবাকে খুব করে বকা দিয়েছি কাল। আমি ভেবেছিলাম সে ভুলে গেছে সব, কিন্তু তুমি তো দেখতেই পাচ্ছ বাবার সঙ্গে রাগ করে থাকবে না। ঠিক আছে আম্মু। আমি মাথা নাড়ালাম। বাবা এসে একটা ডাবের ভেতরে স্ট্র ঢুকিয়ে দিলেন আমার হাতে, আরেকটা মায়ের হাতে। অত বড় ডাবটা আমি ধরতে পারবো কি না ভেবে মা ধরে থাকলেন এক হাতে। বাবা যেন কি বললেন এই নিয়ে। আমরা তিনজনেই হেসে ফেললাম। সেই হাসিটা আমার ঘুম ভাঙার পরও রয়ে গেল। তখন ঘড়িতে বেলা 11টা বাজে। আমার ধ্যান ভাঙল। একটু তড়িঘড়ি করে চা বসালাম চুলায়। রেডি হয়ে বসে চা বিস্কুট খেয়ে ছুটলাম হাসপাতালে।
আমি ঠিক করেছি আজ মায়ের কাছে মাপ চাইব, কারণেই হোক কিংবা অকারণে। একটা দীর্ঘ সময় ধরে আমি তাকে অবহেলা করে এসেছি। তিনি আমাদের ছেড়ে গিয়েছেন, শুধু এই অজুহাতে আমি তার সঙ্গে যোগাযোগ করিনি, বারবার এড়িয়ে গিয়েছি। আমি শুধু ভেবে গিয়েছি নিজের কষ্টের কথা, অথচ তার দিকেরটা কখনো ভাবার চেষ্টাই করিনি। কিন্তু আমি নিজেকে শুধরাতে চাই। আমি চাই আমার মায়ের শেষগুলো দিন ভালো কাটুক। আমরা চাইলে মায়ের জন্য অতীতের তিক্ততা ভুলে একটা সুন্দর উপসংহার রচনা করতে পারি। আমি আজ থেকে সেই চেষ্টাই করব। রিকশা যখন হাসপাতালের মূল ভবনের সামনে থামল, তখন ঘড়িতে 11:25। আমার মনটা একটু আশঙ্কিত হলো। মার সাথে কথা বলার আগে মোহনা চলে আসবে না তো? ওদের দেখলে আমি কখনোই নিজের মনের কথাগুলো বলতে পারবো না মাকে। একটা অবুঝ অভিমান আমার গোছানো সবকিছুকে অগোছালো করে ফেলবে। আমি বেশ দ্বিধা নিয়ে ভেতরে ঢুকলাম। আজও হাসপাতালে ভিড় অনেক। সিঁড়ি, লিফট, কোনোটাতে পা ফেলার মতো জায়গা অবশিষ্ট নেই। অগত্যা ঘুরে পশ্চিমে সিঁড়ির দিকে যেতে ধরেছি। করিডোরের মধ্যেই আচমকা কারো ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ে গেলাম। ধাক্কা দিয়ে লোকটা বলতে লাগলো, সরি সরি। কিন্তু পরিচিত কণ্ঠ শুনে আমি মুখ তুলে তাকালাম। মোহনার বড় ইমরান দাঁড়িয়ে। আমার মনের শঙ্কা পূরণ হলো। বুঝলাম আজ আর গিয়ে লাভ নেই। তিনিও আমাকে দেখে কেমন একটা কণ্ঠে বললেন, অবশেষে আপনি খবর পেলেন? ইমরান হাত ধরে টেনে তুলল আমাকে। আমি পরনের জামা কাপড় ঝাড়তে ঝাড়তে বললাম, কি হয়েছে? কিসের খবর জানেন না? ইমরান এত অবাক হয়ে তাকালো বলার মতো নয়। আমি বিভ্রান্ত হয়ে গেলাম। কি হয়েছে আসলে? এরকম করে তাকানোর কি আছে? আমি কি করেছি? আমার অবচেতন মন ডাকছে। ইমরান কয়েক পলক বিস্ময় নিয়ে চেয়ে থাকলো আমার দিকে। তারপর হঠাৎ বলে উঠল, আম্মা মারা গেছেন। আপনি জানেন না? মনে হলো আমার পায়ের নিচে পৃথিবীটা দুলে উঠল। আমার মা মারা গেছেন। হাসপাতালে পৌঁছেই ইমরানের কাছে খবরটা পেলাম আমি। গতকাল দুপুর থেকে মায়ের শরীরের অবনতি ঘটেছিল। প্লেটলেট কমে যাচ্ছিল অস্বাভাবিকভাবে। স্বজনরা উদ্বিগ্ন উঠলেই প্রকাশ্যে আসে এক নিষ্ঠুর সত্য। ডাক্তাররা জানান, মা লিউকেমিয়ার একটা বাজে পর্যায়ে ছিলেন, যেখানে রোগীটা কেবল বেঁচে থাকার সময়টা গুনে। ডেঙ্গুতে তার কেমন ক্ষতি হওয়ার কোনো কথাই ছিল না। কিন্তু ভেতরে ভেতরে ক্যান্সার আর ডেঙ্গুর যৌথ আঘাতে শরীরের অনাক্রম তন্ত্র ভেঙে পড়ে। প্লেটলেট একদম নিচে নেমে যায়। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়, হার্ট রেট কমে যায়। রাতভর ডাক্তারদের সকল চেষ্টা, মানুষের কাছের মানুষের দোয়াকে ব্যর্থ করে দিয়ে আজ সকাল 7টায় আমার মা ইহকালের মায়া ত্যাগ করেছেন। পাড়ি জমিয়েছেন ওপারে। ইমরান সব বলেই হন্যে হয়ে ছুটল। আমি ওর মতো ছুটতে পারলাম না। হঠাৎ করে খুব ফাঁকা ফাঁকা লাগতে শুরু করেছে আমার অন্তরে। কেমন অদ্ভুত শূন্যতা বুক জুড়ে। আমি বাহাতি বুক চেপে ধরে কোনো মতে পা বাড়ালাম সিঁড়ির দিকে। একটা কান্না আমার গলার কাছে দলা পাকিয়ে আছে। আমি যখন মার কেবিনে পৌঁছলাম, ততক্ষণে আত্মীয়র বেশ কিছু লোক এসে গেছেন হাসপাতালে। ইন্তিকালের কয়েক ঘন্টা পেরিয়ে গেছে ইতিমধ্যেই। লাশ নিয়ে যাবার জন্য ফ্রিজিং ভ্যান ঠিক করে এসেছেন মশিউর আঙ্কেল। আমি আসবার মুহূর্তে দেখলাম স্ট্রেচারে করে মায়ের শরীরটা আনছেন করিডোর দিয়ে। ছোট খালা দেখলেন আমাকে। দৌড়ে এসে আমার গালে একটা চড় বসিয়ে দিলেন। আমি কিছু বললাম না, অবুঝ চোখে তাকালাম। খালা আমার বাহু ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, ফোন কোথায় থাকে তোর জানোয়ার? তোদের বাপ বেটির জন্য আর কি কি দেখতে হবে আমাদের? খালামণি, মা, মা। আমি এক হাতে ইশারা করলাম মায়ের দিকে। খালা হঠাৎ হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। সেভাবে আমাকে ঝাপটে ধরে বলতে লাগলেন, ওরে হতভাগী, তোর মা আর নেই রে। আমার আলিয়া বউ আর নেই, ফাঁকি দিয়ে চলে গেছে। চারপাশে কি হচ্ছে আমার মাথায় কিছু ঢুকছে না। কেবল মনে হচ্ছে আমি আমার দুনিয়াতে নেই। এটা কোথায়? এখানে এমন কেন হচ্ছে? মা কিভাবে মারা যেতে পারেন? আমি তো গতকালও দেখে গেলাম, মা ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলছিলেন। সুস্থ সবল মানুষ। পরশুদিনও ডাক্তার রাউন্ডে এসে বলেছিলেন মার রিকভারি হচ্ছে। আজ হঠাৎ কিভাবে? আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। একটা ঝাপসা দৃশ্য, তারপরে সব অন্ধকার হয়ে গেল। আমি পড়ে গেলাম। আমার মুখের উপর কেউ পানি দিচ্ছে। ফোঁটা ফোঁটা পানির ছিটায় আমার জামার গলা অবধি ভিজে গেছে। আমি ধীরে ধীরে চোখ মেলে তাকালাম। আমার চুলে একটা হাত বুলিয়ে গেল সযত্নে। একটা মুখায়ব ঝুঁকে পড়ল সামনে। আপনি ঠিক আছেন?
মৌসি, আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। তানজিম তানজিম সরোয়ার আমার সামনে বসে আছেন, কিন্তু আমি চারপাশে চোখ বোলাতেই দেখতে পেলাম অসংখ্য বেড আশেপাশে, রোগীরা আছেন। আমি কি মায়ের ওয়ার্ডে? তানজিম সরোয়ার আমার হাত ধরে বসিয়ে দিলেন। আমি উদ্বেগ চেপে জানতে চাইলাম, আপনি এখানে এখানে কিভাবে? আর মা, আমার মা? তানজিম একটা পানির বোতল হাতে নিয়েছিল, সেটা আমার কাছে দিয়ে বলল, রিল্যাক্স মৌসি, পানিটা নিন, একটু শান্ত হন, আমি বলছি সব। আমি বিভ্রান্ত হয়ে বোতলের দিকে তাকালাম। নিচে বেডটার দিকে তাকিয়ে আমার বুকটা ধক করে উঠল। আমি মায়ের বেডটাতে বসে আছি, যেই বেডটাতে আমার মা আজ সকাল অবধি শুয়েছিলেন, নিঃশ্বাস নিচ্ছিলেন। আমি বোতলটা মুখের ওপর ধরতেই তানজিম সংক্ষেপে ঘটনা বলল। কাল ফোনে আপনার অমন ব্যবহারে আমি ভড়কে গিয়েছিলাম। আপনি রেগেছিলেন, আবার মনে হচ্ছিল কাঁদছিলেনও। বিকেলের দিকে আপনাকে আরেকবার কল করি, কিন্তু ফোন বন্ধ। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। বাবাও ফোন ধরছিলেন না। মামা মামি শহরে নেই। রাতের বাসে আমি রংপুর রওনা হই। সকালে নেমে আপনাদের বাসায় গিয়েছিলাম। সাবেরা খালা এসেছেন, আমাকে বললেন আপনি হাসপাতালে এসেছেন। আমিও চলে এলাম। ভাবলাম এই সুযোগে মার সাথে দেখা করা হবে। তানজিম থামলেন। আমি চোখ তুলে তাকাতেই দুজনের চোখাচোখি হলো। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি এখানে এসে ডেঙ্গু ইউনিট খুঁজে পাচ্ছিলাম না। ৫-১০ মিনিট ঘোরাফেরার পর এদিকটায় আসতেই হঠাৎ আপনাকে দেখলাম। আপনি একটা মহিলার সঙ্গে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলেন। আমি ছুটে এলাম। আমারও দীর্ঘশ্বাস পড়ল। বেড থেকে নামতে নামতে বললাম, মাকে ওরা নিয়ে চলে গেছে তাই না? আমি কত হতভাগ্য একজন মানুষ দেখুন। মার সঙ্গে সেই দেখাও হলো না আমার। তানজিম আমার হাত ধরলেন, ব্যাগ নিলেন, পাশাপাশি হাঁটতে হাঁটতে বললেন, আপনাকে গতকাল থেকে রিচ করার চেষ্টা করছে। আপনার ফোনটা বন্ধ। সকালে অনেকটা সময় অপেক্ষা করার পর ওরা মাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন আপনি না এলে হয়তোবা নিয়ে চলে যেত। এসে ভালো করেছেন। কতক্ষণ আর লাশ ফেলে রাখা যাবে? নিজের ভাগ্যের উপর সত্যি খুব ঘৃণা হলো আমার। এতটা কপাল পোড়া হয় কেউ? ছি। তানজিম রিকশা ডাকলেন। ক্যাব, মাস্ক পরে লোকটা ভালো করে নিজের পরিচয় লুকিয়ে ফেলেছে। বাইরে রোদ উঠেছে খুব। রিকশা চলতে লাগলো ডিসির মোড়ের উদ্দেশ্যে। বাদ আসর মায়ের দাফন হয়ে যাবে। মুন্সিপাড়া কবরস্থানের চিরনিদ্রায় শায়িত হবেন আমার মা। রিকশায় পুরোটা সময় তানজিম আমার হাত ধরে থাকলেন। হাতের উপর আলতা চাপ দিয়ে যেন বোঝাতে লাগলেন তিনি আছেন। আমি হাসবার চেষ্টা করলাম। ঠোঁট দুটো বেঁকে গেল সামান্য। অদ্ভুত একটা শব্দ হলো। বললাম, আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। তানজিম শুনলেন, কিন্তু হাত ছাড়লেন না। পথে বাবার সঙ্গে কথা হলো তার। নিজের ক্ষমতা বলে ইমার্জেন্সি টিকিট কেটেছেন প্লেনের। বাবা চলে আসবেন শীঘ্রই। তিনিও আমার মতো ফোন রিসিভ করেনি কারো। সকালে শুনেছেন তার প্রাক্তন স্ত্রী মারা গিয়েছে। তানজিম অনেকক্ষণ পর বললেন, আমি এসেছিলাম আপনাকে সারপ্রাইজ দিতে মৌসি। বদলে এমন সারপ্রাইজ পাবো স্বপ্নেও ভাবিনি। আপনি একটু শক্ত হন। এই সময়টা আপনার জন্য খুব কঠিন, কিন্তু একটু ধৈর্য ধরুন প্লিজ। আল্লাহর কাছে দোয়া করুন। আমি তাকালাম তার দিকে। লোকটা মাস্ক নামিয়ে আশ্বস্ত করবার জন্য যত সামান্য হাসলেন। আমি কিছু না বলে ধীরে ধীরে তার বাহু জড়িয়ে ধরলাম। মার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির সব আত্মীয় স্বজনেরাই রংপুরে থাকেন। কারো আসার জন্য অপেক্ষা করতে হয়নি। বাদ আসরে মার দাফন হয়ে গেছে। বাবা এসে জানাজা পেয়েছিলেন কেবল, মাকে তিনি দেখেননি। ধর্ম অনুযায়ী তার দেখার কোনো হক নেই আসলে। নানা বাড়ির অনেক আত্মীয়রা ছিলেন। মামা খালারা আমাকে এতদিন পর দেখে কথাবার্তা বলতে চাচ্ছিলেন। হয়তো চাচ্ছিলেন সান্ত্বনার বাণী শোনাতে। মায়ের শ্বশুরবাড়ির অনেকেও আমাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছিল। তারা জানেন মায়ের আগের পক্ষের একটি কন্যা আছে। সেই কন্যাকে কোনোদিন দেখেননি তারা। আজ মায়ের মৃত্যু উপলক্ষে সুযোগ হয়েছে দেখা করবার। মানুষের বিবেকবোধ দেখে সত্যি আমি হতভম্ব হয়ে গেলাম। মাটি হবার পরপরই আমাদের নিয়ে চলে এলেন বাবা। তানজিব সাহেব আর আমাকে আসতে বলে তিনি আগে আগে রিকশা নিয়ে চলে গেলেন। তানজিম কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমার সঙ্গে বাড়িতে এলেন। সে রাতে আমার ঘুম হলো না। কিন্তু তানজিম সাহেব চরম ধৈর্যের পরিচয় দিয়ে আমার সঙ্গে রাত জাগলেন।
মাথায় হাত বুলিয়ে দিলেন, গল্প করলেন, আমার মন হালকা করবার জন্য চেষ্টা করলেন। 3 দিনের দিন মার কুলখানি করা হলো। মশিউর আঙ্কেলে সব করলেন। আমাদের ডাকা হলো সৌজন্যার্থে। বাবা সেখানে গেলেন না। আমি আর তানজিম গিয়ে হাজিরা দিয়ে এলাম। তানজিমের শুটিং পিছিয়ে গেছে। ঘোড়ায় চড়তে গিয়ে নায়িকার পায়ে ফ্র্যাকচার হয়েছে। তার নায়ক সাহেব কিছুদিনের ছুটি পেয়েছেন। সেই ছুটিতেই আমাকে সারপ্রাইজ দেবার জন্য আসার কথা ছিল তার। কিন্তু মাঝখানে এত সব হয়ে গেল। আমি ভেবেছিলাম মায়ের মৃত্যুর ধাক্কাটা আমি সামলাতে পারবো না। কিন্তু সবকিছু এত দ্রুত হয়ে গেল, আমি ভাববার সময় পেলাম না। মায়ের মৃত্যুতে আমি কাঁদিনি, কেমন পাথরের মতো হয়ে গিয়েছিলাম। এ নিয়ে অবশ্য অনেক কটাক্ষের মুখে পড়েছি। কিন্তু কি করব বলুন, আমি তো সবার মতো আবেগের বশবর্তী হয়ে কিছু করতে পারি না। মায়ের অসুস্থতার কথা শুনে আমি একটা প্রচণ্ড চমক খেয়েছিলাম। একটা দুঃখ, হাহাকার আমাকে ঘিরে ধরেছিল। আমি সেই দুঃখ পোহাতে গিয়ে আরেকটা বড় দুঃখ টেনে নিয়ে এলাম। মা ঘোরতর অসুস্থ হলেন। ডাক্তারের জমে মানুষের টানাটানি হলো। আমি জানতেও পারলাম না। নিজের ভাগ্যের প্রতি ঘৃণায় আমার জবান বন্ধ হয়ে গিয়েছিল। এখনো বন্ধই আছে। অনেক চেষ্টা করে আমি সেটা খুলতে পারিনি, কাঁদতে পারিনি চিৎকার করে। সবাই ভেবে নিয়েছে মা চলে গেছেন, এই বিষয়টা আমাকে তেমন ভাবায়নি। আমি দিব্যি সুখেই আছি। কথাটা খুব মিথ্যেও নয়, কারণ মা চলে গিয়েও আমার জীবন থেমে থাকেনি। আমি খাচ্ছি দাচ্ছি, ঘুমাচ্ছি, বড় নির্ঝঞ্ঝাট জীবন। কিন্তু সবার অগোচরে একটা আফসোস কেবল আমার বুকের গভীরে দানা বেঁধে রইল, যে আফসোসের কোনো সুরাহা গড়া হলো না। আমি বিকেলের চা নিয়ে ঘরে ঢুকলাম। তানজিম বসে আছেন বেলকনিতে। আমি ট্রেটা নামিয়ে রাখতেই একটা খাম হাতে ধরিয়ে দিলেন। আমি দেখলাম চিঠির খাম। বললাম, কার চিঠি? সেদিন হাসপাতালে আপনি মাথা ঘুরে পড়ে যাওয়ার পর তড়িঘড়ি করে মায়ের বেডে শুয়ে দিয়েছিলাম, মনে আছে? হঠাৎ তখন বালিশ সরাতে গিয়ে দেখি খামটা চোখে পড়ে। তার আগে মায়ের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেওয়া হয়েছিল, বেডও ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু কোনোভাবে ওই চিঠিটা দ্বারা কেউ দেখেনি। তাড়াহুড়োয় আমি অত খেয়াল করিনি, পকেটে রেখে দিয়েছিলাম। আমি খামটা উল্টে পাল্টে দেখলাম। প্রাপক আলিয়া সুলতানা, প্রেরক মাহফুজুর রহমান। আমি ভীষণ অবাক হলাম। মায়ের কাছে লেখা বাবার চিঠি, সেটা হাসপাতালে গেল কি করে? প্রিয় আলিয়া, অন্য একজনের স্ত্রীকে প্রিয় বলাটা কি ঠিক হচ্ছে? না হলে হোক, এই শেষবারের মতো তোমাকে প্রিয় বলে ডাকি। আজ মৌসির বিয়ে দিলাম জানো? আমাদের ছোট্ট মৌসির আজ বিয়ে হয়ে গেল। সময় কত দ্রুত বয়ে যায়, তাই না? আজ মেয়ে বিয়ে দিতে গিয়ে একটা জিনিস উপলব্ধি করলাম। একজন বাবা যখন তার মেয়েকে বিয়ে দেয়, তখন সেই ছেলের কাছে অনেক প্রত্যাশা থাকে। বাবা চায় তার সন্তানকে তিনি যেভাবে ভালোবেসেছেন, তার চেয়েও বহুগুণ বেশি ভালোবেসে যেন ছেলেটি তার মেয়েকে আগলে রাখে। এই চাওয়ায় কোনো দোষ নেই, নিখাত ভালোবাসা থেকেই চাওয়া। তানজিমের সাথে কথা বলতে গিয়ে আমার তখন মনে হলো নিজের কথা। 27 বছর আগে তানজিমের জায়গায় থাকা আমি কি দেখতে পেলাম হঠাৎই। তোমার বাবা তোমাকে আমার হাতে তুলে দিয়ে কত কিছু বলেছেন, আমি উপলব্ধি করলাম। তোমার বাবাকে দেওয়া কোনো কথাই আমি রাখতে পারিনি। হ্যাঁ, এই কথাটা সত্যি যে আমি কখনো বিয়ের কথা ভাবিনি। আমার ভ্রমণ পিপাসু হৃদয় কখনো কোনো নারী সঙ্গের উতলা হয়নি। তুমি নিজে থেকে এসেছিলে আমার দুয়ারে। আমি তোমাকে ফেরাতে পারিনি, গাঁটছড়া বেঁধে নিয়েছিলাম। বিয়ের মুহূর্তে আমি ভেবেছিলাম আমি তোমাকে তোমার মতো করেই ভালোবাসতে পারবো। আমাদের সকল অমিল ছাপিয়ে যাবে আমাদের ভালোবাসা। কিন্তু আমি ভুল ছিলাম। তুমি ভাবো আমি তোমাকে ভালোবাসিনি, তোমার কথা কখনো ভাবিনি। এই জন্য তোমাকে দোষ দিতে পারি না, কারণ আমি কখনো এমন কিছু করিনি যা দেখে তুমি আমার ভালোবাসা দেখতে পাও। বরং এমন এমন কাণ্ডজ্ঞানহীন কিছু করেছি যাতে তুমি আমাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছ। মৌসির জন্মের সময়ের কথাটা আমার এখনো মনে আছে। তুমি বারবার করে বলছিলে তোমার ডেট এসে যাচ্ছে, আমি যেন তোমার সঙ্গে থাকি, কোথাও যেন না যাই। আমার তখন দার্জিলিং যাওয়ার তাড়া। আমি তোমাকে ফেলে চলে গেলাম। ভাগ্যিস আরিফাকে রেখে গিয়েছিলাম। সে রাতে তোমার পেইন উঠল। আরিফা তোমাকে হাসপাতালে নিয়ে গেল। আমার স্ত্রী হাসপাতালে ভর্তি, লেবার পেইনে কাতরাচ্ছে। আমি জানলামও না। ওই কঠিন সময়টাতে আমি থাকিনি তোমার সঙ্গে। আমি কত খারাপ, তাই না? আমার উদাস
খেয়ালি চরিত্রের জন্য বহুবার অপদস্থ হতে হয়েছে তোমাকে। তুমি রাগ করেছ, ঝগড়া করেছ, আমাকে পাল্টাতে পারোনি। আমার মাঝে মাঝে পাল্টে যেতে ইচ্ছে করতো জানো, কিন্তু আমি পারিনি। আমার মাঝে মাঝে মনে হয় তুমি ঠিক করেছো আমাকে ছেড়ে গিয়ে। আমি আসলে ডিজার্ভ করি না তোমাকে। একটা মিসম্যাচড সম্পর্কে টেনে নিয়ে যাওয়ার কোনো মানেই ছিল না। আবার মাঝে মধ্যে দুঃখ হয়, আমরা কি আরেকটু চেষ্টা করতে পারতাম না? আজ পুরনো কথা কেন তুলছি জানি না, তোমাকে মনে পড়ল আজ। কবুল বলার সময় মৌসি কিভাবে আমার দিকে তাকিয়েছিল ভেবে আমি কষ্ট পেলাম। সবকিছু ঠিকঠাক থাকলে মৌসির অন্য পাশে তুমিও বসে থাকতে ওকে ভরসা দেওয়ার জন্য, তাই না? ওর জীবনটাও হয়তো অন্যরকম হতো। আমার কাছে তোমার কোনো স্মৃতি নেই, আমি রাখিনি ইচ্ছে করে। কিন্তু আরিফার লেখা তোমার সে চিঠিটা কিভাবে যেন রয়ে গিয়েছিল। 4-5 বছর আগে আলমারিতে খুঁজে পেয়েছিলাম। বিশ্বাস করো, না পড়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু নিজেকে আটকাতে পারিনি। অন্যায় জেনেও পড়েছি। অনুধাবন করেছি আমি কতটা অবিচার করেছি তোমার সঙ্গে, কতটা কষ্ট পেয়ে তুমি অত বড় সিদ্ধান্ত নিয়েছ। নয়তো নিজের হাতে গড়া সংসার কেউ নিজে ভাঙে? আমি জানি মৌসি আমার মতো হয়েছে, চেহারায়, ভাবনায়, কাজকর্মে, কিন্তু ওর মনটা হয়েছে তোমার মতো। জানো, ও তোমার মতো অভিমান করে চুপ করে থাকে, কখনো কাউকে বলে না। তুমি ভাবো ও তোমাকে ঘৃণা করে, অথচ ও তোমাকে ভালোবাসে সবচেয়ে বেশি। কিন্তু তোমাদের অভিমানের পাহাড়টা এত বড় যে কখনো তোমরা এক হতে পারো না। আর এই সব কিছুর পেছনে শুধু দায়ী আমি। আমি জানি আমার কোনো ক্ষমা হয় না, তবুও সম্ভব হলে আমাকে মাফ করে দিও। তোমার আর আমার মেয়ের জীবন নষ্ট করবার জন্য। আর মৌসির জন্য দোয়া করো, ওর প্রথমটা আমার চেয়েও সুন্দর করতে পারেনি, পরের জীবনটা যেন সুন্দর হয়, মেয়েটা যেন সুখী হয়। এতে মাহফুজ। চিঠিটা পড়ে আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। শেষবেলায় বাবাও সুযোগ পেয়েছিলেন মায়ের কাছে মাফ চাওয়ার, অথচ আমি পেলাম না। নিজের দোষে আমি নিজেই। তাজিম আমার চেহারার পরিবর্তন দেখলেন, কিছু বললেন না, কেবল আমাকে দুহাতে জড়িয়ে রাখলেন নিজের বুকের মাঝে। সময় পেরোতে লাগলো তার নিজস্ব গতিতে। তানজিম তার সিনেমার শুটিংয়ে ব্যাংকক গেলেন, বাবা চলে গেলেন তার টিম নিয়ে। আমিও ব্যস্ত হয়ে পড়লাম আমার ব্যক্তিগত জীবন নিয়ে। আমার মাস্টার্সের পরীক্ষা শুরু হয়েছে। নিরিবিলি জীবন কাটাতে আমি ফিরে এসেছি ম্যাচের জীবনে। বহমান সময়ের স্রোত বয়ে চলেছে। আজ শেষ পরীক্ষা দিয়ে আমি ক্যাম্পাস থেকে বেরোচ্ছিলাম। লালবাগ মোড়ে তানজিম এসে ডাকলেন আমাকে। গাড়ি নিয়ে এসেছে লোকটা। আমি কিছু না বলে উঠে এলাম গাড়িতে। তানজিমের 4 নম্বর সিনেমাটা রিলিজ হয়েছে গত সপ্তাহে। রিলিজ হওয়ার পরপরই সিনেপাড়ায় তোলপাড়, বক্স অফিসে তুমুল সাড়া জাগানো এই সিনেমার জন্য আপাতত নায়ক তানজিম সাহেবের চাহিদা আকাশচুম্বী। ক্যারিয়ারের শুরুতে পরপর 4টা ফিল্ম, একটাও ফ্লপ নেই। সব পরিচালক প্রযোজক চায় তাকে। তানজিমের নারী ভক্তের সংখ্যাও কম নয়। এখন গাড়িতে একজন মেয়েকে নিয়ে চলাফেরা করা ঠিক নয়, যখন তখন নিউজ হয়ে যাবার সম্ভাবনা। পরীক্ষা শেষ হওয়ার পরই আমাদের বিয়ে অনুষ্ঠান করার কথা ছিল। আগামী শুক্রবার দিন ঠিক হয়েছে। ঢাকার একটা নামিদামি কনভেনশন হলে ভেন্যু ঠিক করেছে রিসিপশন পার্টির। আমি গাড়িতে ওঠার পরপরই আমার মোবাইলে একটা কল এলো, অপরিচিত নাম্বার। আমি রিসিভ করতে ওপাশ থেকে শোনা গেল, মৌসি আপু, আমি মোহনা বলছিলাম। এই প্রথম সম্ভবত মোহনা আমাকে কল করলো। কিছুটা ভরকে গিয়ে বললাম, হ্যাঁ বলো, তুমি কি এখন আমাদের বাসায় একটু আসতে পারবে? একটা দরকার ছিল। এখন? অন্য সময় গেলে হয় না? এখন আসলে ভালো হতো আপু। আমি বিকেলে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, আমি তানজিমকে বললাম। উনি বিনা বাক্যে গাড়ি ঘুরিয়ে ডিসির মোড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। মা মারা যাওয়ার পর এই বাসায় কখনো আসতে হবে আমি ভাবিনি। মা বেঁচে থাকতেই কখনো আসতে ইচ্ছে করেনি। আর যখন নেই তখন বাসায় মোহনা ছাড়া কেউ ছিল না। আমাকে বসার ঘরে বসিয়ে ও ভেতরে চলে গেল। একটা প্যাকেট এনে দিল আমার হাতে। বলল, মা মারা যাওয়ার আগেও তোমার কথা বলেছিলেন। তোমাকে শেষবারের মতো দেখার ইচ্ছে ছিল। তুমি তো আসোনি। এই প্যাকেটটা তোমাকে দিতে বলেছিলেন। আমি ভুলে গিয়েছিলাম আসলে। আজ মনে পড়তেই। আমি অবাক হয়ে প্যাকেটটার দিকে তাকালাম। ভেতরে ওকে দিতেই চোখে পড়ল
একটা লাল টুকটুকে বেনারসি শাড়ির। চেনা চেনা ঠেকলো শাড়িটা। বললাম, এটা কি মায়ের বিয়ের শাড়ি? হুম, মা বিয়ের প্রথম শাড়ি ছিল এটা। হিসেব অনুযায়ী তোমারই হক ওটাতে। তাছাড়া মাও বলেছেন তুমি নিয়ে যাও। আমি প্যাকেটটা বুকের সাথে চেপে ধরলাম। শাড়ির ঘ্রাণ নিলাম, ন্যাপথলিন দেওয়া গন্ধ। তবু একটা সুখ সুখ আবেগ কাজ করলো। মোহনা চা বানিয়েছিল, খেতে অনুরোধ করলো। আমি সময় নিলাম না, প্যাকেট হাতে চলে এলাম। শাড়িটা বাড়ি আনার পর থেকে সেদিন আমার মায়ের কথা খুব মনে পড়তে লাগলো। তাকে দেখতে ইচ্ছা করলো, কিন্তু আমার বড় দুর্ভাগ্য, মায়ের কোনো ছবি আমার কাছে নেই। মানুষ হাসবে আমার কথা শুনে, তাই না? ছোট খালার কাছে ছবি চাইতে আমি হোয়াটসঅ্যাপ ইনস্টল করলাম। আমাকে কেউ মেসেজ করে না সাধারণত, ফলে অ্যাপটা রাখার প্রয়োজন নেই। আগে ব্যবহার করতে হতো। কলেজের পড়ালেখা গ্রুপ ছিল, পরে মেসেঞ্জারে সব যোগাযোগ হয়ে যেত। আরিফা খালা আবার আত্মীয়দের মাঝে খুব জনপ্রিয়, হোয়াটসঅ্যাপে ভীষণ সক্রিয়। টেক্সট দেওয়ার সাথে সাথে রিপ্লাই আসে। অনেকদিন পর আজ অ্যাপে হঠাৎ ঢুকতে দেখি মার নাম্বার থেকে মেসেজ এসেছে। আমার বুকের ভেতরটায় ঢক করে উঠল। মা কবে আমাকে মেসেজ দিয়েছিলেন? তারিখটা অনেক পুরনো, মায়ের মৃত্যুর ঠিক আগের দিন পাঠানো অডিও রেকর্ড। বিকেলের দিকে পাঠিয়েছিলেন, যখন আমার মোবাইল বন্ধ ছিল। আমি অবাক হয়ে অডিও প্লে করতে শোনা গেল মায়ের কণ্ঠ। মৌসি, তোমার মোবাইল বন্ধ কেন মা? আজ সারা সকাল তোমার অপেক্ষায় ছিলাম, তুমি এলে না কেন? শেষে বাধ্য হয়ে তোমার বাবাকে কল করলাম। তুমি সব জেনে গিয়েছো তাই না আম্মু? জেনে আমার উপর রাগ করে মোবাইল বন্ধ করে রেখেছ। এটা ঠিক হয়নি একদম। আমি ইচ্ছে করেই তোমাকে কিছু জানাইনি। শুধু তুমি কেন, আমি তো কাউকে জানাতে চাইনি। কি হবে মানুষকে জানিয়ে? শুধু কিছু মানুষের করুণা, সহানুভূতি পাবার জন্য এ কথাটা জানাতে আমার ইচ্ছে করেনি। জীবনের দীর্ঘ একটা সময় আমি বেশি দাপটের সঙ্গে কাটিয়েছি। স্কুল কলেজের দুর্দান্ত সুন্দরী, প্রতিভাময়ী রূপেই বাজিমাত করেছি। চাকরি করেছি, স্বাধীন নারী হিসেবে জীবনযাপন করেছি। তোমার বাবার সঙ্গে সংসার করাটা খুব সুখের না হলেও আমি মানিয়ে নিয়েছি, সুখ খুঁজে নিয়েছি। এই দীর্ঘ জীবনে অসংখ্য ভুলভ্রান্তি আছে, অনেক মানুষের কটূক্তি শুনেছি, ভালোবাসাও পেয়েছি। শেষ সময় এসে তাদের সহানুভূতির পাত্রী হতে চাইনি। তাছাড়া সারা জীবন তুমি আমাকে অ্যাভয়েড করে এসেছো, অপছন্দ করে এসেছো মৌসি। সেই তুমি যদি আমার অসুস্থতার কথা শুনে আমাকে ভালোবাসা দেখাতে শুরু করো, আমি সেটা সইত না। বিশ্বাস করো, যাকে ভালোবাসি তার চোখে ভালোবাসা দেখতে ইচ্ছে করে। কোনো কারণে সেটা দেখতে না পেলেও ক্ষতি নেই, কিন্তু করুণা, ওটা সহ্য হয় না গো। তুমি আমার দুর্দশা শুনে আমাকে করুণা করে ভালোবাসবে, এটুকু সহ্য করার ক্ষমতা সৃষ্টিকর্তা আমাকে দেননি। তার চেয়ে তুমি বরং আমায় ঘৃণাই করো। একটু ক্ষোভ জমা রেখো নিজের মনে। আজ শরীরটা খুব খারাপ লাগছে। ডাক্তার তো বলেছিলেন ডেঙ্গুটা তেমন ক্ষতি করবে না, কিন্তু কেন যেন মনে হচ্ছে ভেতরে ভেতরে যা হবার তা গেছে। আমার সময় বেশি নেই। কথাগুলো তোমাকে সামনে বসিয়ে বলতে পারলে খুব ভালো লাগতো। আমি ভেবেছিলাম আজ সব বলবো তোমাকে। তুমি কেন এলে না বলো তো? মার ওপর রাগটাই কি তোমার খুব বেশি? যে কান্নাটা আমি গত ২০ বছরে করিনি, সেই কান্নাটা আচমকা হুড়মুড়িয়ে বেরিয়ে আসতে চাইছে ভেতর থেকে। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমার কান্না শুনে ও ঘর থেকে দৌড়ে এলেন তানজিম আর বাবা। তানজিম দৌড়ে এসে আমার পাশে বসলেন। অস্থির হয়ে বললেন, কি হয়েছে মৌসি, কাঁদছেন কেন? বাবা এসে বসলেন আমার সামনে। মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কাঁদছিস কেন মা? আমি উত্তর দিতে পারলাম না। মাকে ভালোবাসি বলতে না পারার আফসোস আমার সারা জনমেও ঘুচবে না। শুক্রবার আমাদের বিয়ের রিসেপশন পার্টি খুব জাঁকজমক করে হলো। আমাদের দুই পরিবারের মানুষ তো উপস্থিত ছিলই, ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকা তানজিমের সহকর্মীদের দাওয়াত করা হয়েছিল। প্রেস মিডিয়ার লোক এলো প্রচুর। ঢাকায় সিনেমার হার্টথ্রব তানজিম সর্দারের বিয়ে বলে কথা। বৃষ্টি থেমেছে কিছুক্ষণ আগে। আকাশে এখন নীলচে আভার রেশ। সুইস আল্পসের ঢালে ছোট লাউটারব্রুনেন উপত্যকাটা যেন বৃষ্টির ছোঁয়ায় জেগে উঠেছে এক নতুন রঙে। দুপাশে সুউচ্চ পাহাড়, তাদের গা বেয়ে নেমে আসে অসংখ্য সরু সরু জলপ্রপাত, যেন আকাশের মেঘেরা গলে নেমে আসে পৃথিবীর বুকে। নিচে কার্পেটের মতো সবুজ ঘাসে ছাওয়া মাঠ,
অলংকারের মতো ছড়িয়ে থাকা সাদা হলুদ বনফুলেরা মাথা তুলে উকি দিচ্ছে। অজস্র রঙিন প্রজাপতি উড়ে বেড়াচ্ছে চারপাশে। পাহাড়ের ধারে আমাদের জন্য বরাদ্দকৃত কাঠের কটেজ থেকে আমি বাইরে দেখছিলাম। অন্য কটেজের ছাদের উপর বৃষ্টির ফোঁটা হালকা রোদে চিকচিক করছে। দূরে গির্জার ঘণ্টার মৃদু আওয়াজ ভেসে এলো তখন। বাতাসে বয়ে আসছে ঠান্ডা ঠান্ডা আবেশ। ফুলার ভেজা মাটির সোদা গন্ধ নাকে ভাসছে। আমি চোখ বুজে প্রাণ ভরে শ্বাস টানলাম। হঠাৎ কানে এলো মৌসি। চকিতে চোখ মেলতে দেখি তানজিম জানলার ওপাশে বাইরে দাঁড়িয়ে হাত নাড়ছে। আমি ইশারায় জিজ্ঞেস করলাম, কি হয়েছে? নায়ক সাহেবেও মুখে কিছু না বলে হাত নাড়িয়ে ডাকলেন। আমি ভ্রুকুচকে তাকাতে ফের তারা এলো। আমি বাইরে আসতেই তানজিম আমার হাত ধরে ছুটতে শুরু করলেন। প্রায় অনেকক্ষণ ছুটবার পর আমরা থামলাম এক খোলা মাঠের মাঝখানে। হাঁপাতে হাঁপাতে আমি বসে পড়লাম সিক্ত ঘাসের ওপর। তানজিম হাসলেন। এইটুকুতেই হাঁপিয়ে গেছেন? আমি মাথা নাড়লাম। বললাম, হঠাৎ এত দৌড়াদৌড়ি মানে কি শুনি? ভালো কিছু পেতে হলে একটু পরিশ্রম করতে হয়, বুঝেছেন? ওদিকটায় তাকিয়ে একবার দেখুন। তানজিমের আঙ্গুলের ইশারা অনুযায়ী আমি তাকালাম সেদিকে। আকাশের কোণে উঠেছে এক নিখুঁত রংধনু। 7টি রঙের চিকন এক একটি রেখা কি চমৎকারভাবে মিলেমিশে ভেসে আছে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। তানজিম আমার দিকে ঝুঁকে এসে ধীর গলায় বললেন, কটেজ থেকে দৃশ্যটা দেখতে পেতেন আপনি মৌসি? এই যে, এই বিস্তীর্ণ সবুজের সমারোহ, ওপরে নীলাকাশ, ছবির মতো সুন্দর একটা দৃশ্য আপনি উপভোগ করতে পারতেন। আমি ফিরে তাকালাম। দুজনের দৃষ্টিতে দৃষ্টি মিলল। তানজিম পলক ঝাপটালেন চোখের, কিছু বললেন। আমিও উত্তর দিলাম সেভাবেই। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আমাদের। রংধনুর রঙগুলো একসময় মিলিয়ে যায় আকাশে। আমাদের দুজনের দৃষ্টি তখনও আটকে থাকে নিজেদের মধ্যে। আল্পস পর্বতের হিমেল হাওয়া বয়ে যায়, কানে কানে ফিসফিসিয়ে বলে যায় কিছু কথা। লাভ হ্যাজ ফাইনালি অ্যারিভড। দ্যাট প্লেস ওয়াজ হোয়ার দ্য রেইনবো রোজ। পরিশিষ্ট। কর্মব্যস্ত দিন পেরিয়ে যাবার পর পরিশ্রান্তের শরীরে বাড়ি ফিরলেন মাহমুদ সাহেব। জেল রোডে তার এই বিশাল বাড়িটা আজ বড্ড ফাঁকা ফাঁকা ঠেকছে। অবশ্য ঠেকবে নাই বা কেন? এই বাড়ির প্রাণ মৌসি তো আর এ বাসায় থাকে না। গত পরশুদিন ঢাকায় তিনি নিজের একমাত্র মেয়ের বিবাহ পরবর্তী বিদায় অনুষ্ঠান করলেন। পরদিনই মৌসি হানিমুন সারতে দেশ ছেড়েছে। কদিন দুবাড়ির সবার সাথে হইচই, চেঁচামেচি কত কিছু হলো। মৌসির বিদায় দেওয়ার পরপরই সব ঠান্ডা হয়ে গেল। হাসি ঠাট্টা আনন্দের পসরা ভেঙে আর সবার মতো নিজের কুলায় ফিরলেন তিনি। ফেরারি পাখির শূন্য কুলা। মৌসি এখন জামাইয়ের সঙ্গে বেড়াতে গেছে সুইজারল্যান্ডে। আজ সন্ধ্যায় ছবি পোস্ট করেছে তানজিম। সোশ্যাল মিডিয়ায় এখন খুব চর্চা হচ্ছে ওদের নিয়ে। মাহফুজ সাহেব ভালো একটা জামাই পেয়েছেন। দেশ হ্যাপি খ্যাতি এই ছেলের। অবেলায় গোসল করা ঠিক হবে না, কিন্তু না করে উপায় নেই। ঢাকা থেকে এতটা পথ জার্নি করে এসেছেন। পথের ধুলো সব গায়ে উঠে বসে আছে। গোসল না করলে চামড়ায় ভীষণ জ্বালাপোড়া করবে। অগত্য আলস্য ছেড়ে গোসল করতে যেতে হলো। বেরিয়ে ফতোয়া বের করতে আলমারির কপাট খুলেছেন। চোখে পড়ল ভাঁজ করা কাগজের ওপর দুটো খাম। উনি কৌতূহলী হয়ে হাত বাড়ালেন। দুটো খাম রাখা। একটা তার ছোট্ট শালিকা আরিফার লেখা, তার প্রাক্তন স্ত্রীর চিঠি। অন্যটা তার নিজের। মৌসির বিয়ের রাতে যে চিঠিটা তিনি রাত জেগে লিখেছিলেন, পরদিন সাজেক যাবার আগে ডাকে ফেলে গিয়েছিলেন, সেই চিঠিটা। কিন্তু এটা তো এখানে থাকার কথা নয়। তবে কি কাজটা কার হতে পারে ভেবেই ঠোঁটের কোণে হাসি ফুটল মাহফুজের। খাম দুটো গুছিয়ে রাখতে রাখতে হেসে বললেন, পাগলি মেয়ে আমার। সমাপ্ত।